আমরা একটা ছবি তুলে ফেলবো। হ্যাঁ, তাই তোমরা নববর্ষের শুভেচ্ছা নাও। হ্যাঁ, ইংরেজি হ্যাপি নববর্ষের নিউ ইয়ার। শুভেচ্ছা। ঠিক আছে, সবাইকে বলছি যারা এসেছো এখানে জি বা জি ম্যাম। আছো। হ্যাঁ, খুকুমনি ভালো আছো? এখন আমরা যেটা বলছি, সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি মনে করি তোমরা এতদিন একটা বন্ধ পেয়েছো, সবাই ফ্রেশ হয়ে শীতের আমেজে তোমরা শেষ করছো। আহ, ঠিক আছে, এখন আমি শেয়ার করে আমরা কিছু দেখাবো তোমাদের ইয়েতে স্লাইডে কিছু দেখাবো, সেখানে থেকে আমি কিছু প্রশ্ন পাবো না পরে, সেটাও আমরা ইয়ে করব। আচ্ছা, প্রথম থেকে আমরা যে স্লাইডে আমরা কিছু দেখাবো, ঠিক আছে? আমরা 5-6 জনের ছবি ইয়েটা নিয়ে নিতাম আগে। আচ্ছা, তো তোমরা এখন তোমাদের ইয়েটা বের করো, বইটা খাতাটা বইটাও। আর আমি মনে করি যে একটু স্লাইডটা পরে দেখাই আমাদের ইয়েটার। আচ্ছা, ঠিক আছে। হুম, কোথায় এখন একটা ছবিটা করে ফেলি। তোমাদের ইংরেজি তোমরা কি এটা দেখতে পাচ্ছ আমার স্লাইডের এটা? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তারপরে তোমাদের যাবে করবে যে হ্যাপি 2021। তারপরে তোমাদের আরো কিছু স্লাইডে আমি করে রেখেছি, যেটা আমরা আজকে পড়ার জন্য করেছি আমি। তার তোমাদের তো মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ইয়েটা সবাই দেখেছো। এখন এটা কি কলেজ? হ্যাঁ, লিখাও আছে নিশ্চয়ই। এতদিন জি শুনে ম্যাম। দেখেও অনেকে অভিজ্ঞতা হয়ে গেছে যে কলেজের ইয়েটা কেমন, কলেজের ইয়া। তারপরে তোমাদের দেখো যে আমি স্লাইডে যেটা করেছি, যে রেকর্ডটা হচ্ছে তো আমাদের আদান। আচ্ছা, ঠিক আছে, আমাদের রেকর্ডের এটা আমরা আজকে রেকর্ডের একটা ক্লাস করছি, সেটাও তোমরা দেখতে পারবে, ওইটাও বলে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। তোমরা এখন যে এগুলো ছবিগুলো দেখছো, এটা কি দেখো তো? এটা আমরা কি দেখাচ্ছি? হ্যাঁ, অ্যারিস্টটল আমাদের যুক্তিবিদ্যার জনক, নাকি? হ্যাঁ, ম্যাম সবাই স্লাইডটা একটু বড় শুনতে করা পাচ্ছ? যায় না ম্যাম? যুক্তিবিদ্যার জনক শুনতে পারা যাচ্ছে না? জি হ্যাঁ, ম্যাম। জি ম্যাম। জেএস মিল, ছবিটা দেখতে পাচ্ছ? জি হ্যাঁ, জেএস মিল যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল। যে সবাই তোমরা বলবে, জানা উচিত, জানবেও। এতদিন মনে হয় আমার মনে অ্যারিস্টটল। বারবারই বলেছি অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক। জেএস মিল বিখ্যাত যুক্তিবিদ, বার্টন রাসেল আরেকজন বিখ্যাত যুক্তিবিদ, হ্যাঁ, এবং দার্শনিক। আমরা তাদের এখন বারটন রাসেল। তাদের অনেক কিছুই পড়বো, তারা অনেক মতবাদ দিয়েছে। হ্যাঁ, তারপরে আমরা যাব কি পড়াবো আজকে, অনলাইন ক্লাস। দেখো, অনলাইন ক্লাসের কি তোমাদের কিছু পড়াবো। তোমাদের অনলাইন ক্লাসের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবকিছু রইলো তোমাদের প্রতি। তারপরেও অনেক কিছু ক্লাসের যে আমি আজকে ম্যাডাম, আমি শিক্ষককে মিসেস দিলাফরোজ আজকে তার সময়টাও লিখে নিবে, যে এ বি সেকশন আমাদের 9টার সময় হয়, 9টা থেকে 9টা 40। মিসেস দিলাফরোজ সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকে আমি একটা স্লাইডের মাধ্যমেও তোমাদের এটা দেখাচ্ছি, তোমাদের আরো হয়ে যাবে। আজকের বিষয়বস্তু কি আজকের ক্লাসের? আজকের ক্লাসের বিষয়বস্তু বা ক্লাসে কি পড়াবো? যুক্তিবিদ্যা প্রথম পত্র। কি অধ্যায়? কি তৃতীয় অধ্যায়। অধ্যায় শিরোনাম যুক্তির উপাদান। ক্লিয়ার? সবাই তো দেখতে পাচ্ছ? স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তোমাদের একটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, রেকর্ড করেও আমরা স্লাইড দিয়ে দিব। তারপরে তোমাদের আছে যাও আজকের ক্লাসে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র পড়াবো। এটা তো আগে বলেছি যে অধ্যায় তৃতীয়, আমাদের তৃতীয় অধ্যায়। তারপরে আমাদের কি আছে এখানে শিরোনাম, অধ্যায়ের যে শিরোনাম আছে সেটার নাম হচ্ছে যুক্তির উপাদান। আচ্ছা, যুক্তির উপাদানের মধ্যে আমাদের তৃতীয় অধ্যায়। হ্যাঁ, আজকের বিষয়বস্তু কি পড়াবো, যে যদিও আমাদের অনেক এগুলো কিছু কিছু পড়া হয়ে গেছে বা আরম্ভ করেছি, তো এটা প্রায় অনেক কিছুই আমি এটার আবার ধারাবাহিক ভাবে আবার কিছু ফিডব্যাক করছি, বা আগে পিছন থেকে কিছু পড়াচ্ছি বা প্রথম থেকেই কিছু পড়াচ্ছি। কেন? তোমাদের অনেকদিন গ্যাপ হয়েছে, তোমাদের এতদিন হয়তো বন্ধে অনেকেই ভুলে গেছো, আমি তাও এই জন্য আবার পড়াচ্ছি। পদ ও বাক্য,
পদ ও শব্দ, পদের প্রকারভেদ, ব্যক্তার্থ, জ্ঞাতার্থ। আচ্ছা, আমরা এখন তারপরে পদের সংজ্ঞায় আমরা যাব। হ্যাঁ, যে এখানে আমরা পদের সংজ্ঞা একটু পড়েছি, আমরা সাজেশন সিলেবাসটা পরে দেব। এখন আমি যেটা স্লাইডে করে রেখেছি তোমাদের ধারাবাহিকতায় যে ইয়েটা, সেটা আমি পড়াচ্ছি। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, জি ম্যাম। তো পদের এখন আমরা সংজ্ঞা ও উদাহরণ আমরা পড়াচ্ছি। যে আমি পদের সংজ্ঞায় আমরা কি পাই, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে বা উপযুক্ত হয়, সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। ক্লিয়ার? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয়, সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। পদ হচ্ছে কোনো সময় একটি শব্দ, আবার কোনো সময় অনেকটি শব্দের সমষ্টি। যেমন উদাহরণস্বরূপ আমরা কি পাই, পদ হচ্ছে কোনো সময় একটি শব্দ, আবার কোনো সময় কোনো কয়েকটি শব্দের সমষ্টি। আমাদের বইয়ে সবই আছে তোমাদের তৃতীয় অধ্যায়ে। তারপরেও তোমরা আমি যেটুক তোমাদের যে পড়াচ্ছি সেগুলো থেকেই তোমরা সম্পূর্ণ জিনিসগুলো বুঝে যাবে। কারণ এটা আসল জিনিস, মূল জিনিসগুলো আমি পড়িয়ে দিচ্ছি। কাকে বলে, কি, কোনটা সংজ্ঞা, উদাহরণ যদি পেরে যাও যেটারই সব যে কোনো কিছুর, তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা বুঝে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা পদের কি পাই, যে পদ গরু হয় চতুষ্পদ। আমরা গরু হয় চতুষ্পদে আমরা এখন আবার পদের শ্রেণী বিভাগে বাক্যের শ্রেণী বিভাগ আমরা এখানে পড়াবো। বাক্য, যুক্তি বাক্য, পদের ব্যক্তার্থ কাকে বলে, পদের যথার্থ কাকে বলে। আচ্ছা, আমরা এখন যেই পদের যে এগুলো পড়াচ্ছি, যে পদ কয় প্রকার দেখো তো। পদ কয় প্রকার? পদ 3 প্রকার। হ্যাঁ, আমি এখানে এদিকে বলছি যে পদযোগ্য শব্দ, পদযোগ্য শব্দ এবং সপদযোগ্য, ওটা আগে এসে পড়েছে। আমি পদ 3 প্রকার। ক্লিয়ার? সবাইকে এই স্লাইডের এগুলো দেখতে পাচ্ছ একটু? আচ্ছা, দেখতে পারলেও তোমরা কিছু বুঝবে, যে কিছু লিখে আমি নোট করে স্লাইডে এনে যে তোমাদের সুবিধার জন্য যে দেওয়া হলো। যেমন পদ 3 প্রকার, কি কি? পদযোগ্য শব্দ। ক্লিয়ার? যে শব্দ তোমরা বইয়ে আছে খুব সহজভাবে, আমি আস্তে আস্তেই তোমাদের এটা দেখাচ্ছি, পড়াচ্ছি, কারণ এটা তোমার ভিতরে চলে যাবে। যেহেতু খালি আমার এটা লেকচারের এটা তুমি যদি স্লাইডটা দেখো এবং আমার এটা শোনো, কি একদম তুমি প্রথমে যে ক্লাসগুলো করছো ক্লাসের এটাই তোমার ধারণা এসে যাবে। যেমন পদযোগ্য, পদ 3 প্রকার, কি কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। আমরা ওইটা এখানে স্লাইডে আসবে। আচ্ছা, পদযোগ্য শব্দটা কি? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে পদযোগ্য শব্দ বলে। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে, তাকে পদযোগ্য শব্দ বলে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের আচ্ছা, তোমরা যেমন হ্যাঁ, যে শব্দ অন্য কোন শব্দ, এখানে কি দেখা যাচ্ছে তোমাদের স্লাইডটা? শোনা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যেমন এখানে পদযোগ্য শব্দ, যে শব্দ কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হয় বা যুক্তি বাক্যে ব্যবহৃত হয়। যেমন কলম, দেখতে পাচ্ছ? চিনি, মিষ্টি, এগুলো আমরা এভাবেই যেমন রসগোল্লা হয় মিষ্টি, মিষ্টি জিনিসটা আমরা এভাবেই জানি যে এটা টক। আমরা অনুভূতি পেয়েছি টকের, তেঁতুলের, যেমন টক, রসগোল্লার মিষ্টি, চিনি, চিনির স্বাদ জানি যে চিনি মানেই মিষ্টি, তাই না? হ্যাঁ, কলম, টেবিল, চেয়ার, এই জিনিসগুলো আমাদের নিজে নিজেই যে কোনো জায়গায় উচ্চারিত হতে পারে। যে এই যে এই টেবিলটা, এই যে বইটা, এগুলো কোনো আর কোনো কিছুর দরকার হয় না, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া এটা উচ্চারিত হতে পারে। এই জন্য একটা পদযোগ্য, পদের যোগ্যতা আছে তাদের। আচ্ছা, সহপদযোগ্য, সহ মানে হলো কোনো কিছু সাহায্যে,
হ্যাঁ, সহ পদযোগ্য, ঠিক আছে? যে সহযোগী অধ্যাপক জি। সবকিছুই সহ, মানে যেটা হলো কোনো কিছু সাহায্যে আমরা পাই, যে শব্দগুলোর অর্থ বুঝতে পারি। যেমন যে শব্দগুলো কোনো অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই, তোমরা মিউট করে রাখো এখন। হয়তো সহপদযোগ্য আমার মনে হয় একটু ক্লিয়ার কম, যে শব্দ নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। উদ্দেশ্য কি বিধেয় কি নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো। হ্যাঁ, যেমন মানুষ হয় মরণশীল, একটা বাক্য নেই, এখানেই বলি যে মানুষ হলো উদ্দেশ্য এবং মরণশীল হলো বিধেয়। তাহলে দুটো মধ্যে আমরা কি পাই, যে একটি বাক্যে যে যাকে নিয়ে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য, এবং যা বলা হয় এবং যে সেই উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় সেটা হলো বিধেয়। যে শব্দ নিজে 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 কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা কিন্তু পারে না, কিন্তু কোনো কিছু সাহায্যে সেগুলো কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে, সেগুলো পদযোগ্য শব্দ বলে। পদের যোগ্যতা রাখে আমরা এখানে আমরা বলবো যে এখন আমরা যেমন এবং, যদি, তুমি, তাহলে এগুলো, হ্যাঁ, যে আমি এবং তুমি, যদি আমি আসি তবে তুমি যাবে, যদি ক্লাস হয় তাহলে আমরা করব। তাহলে এই যে যদি, আমরা, তাহলে, হ্যাঁ, যে তুমি যদি আসো তাহলে আমি যাব, বা খুব সুন্দর, খুব, হ্যাঁ, যে এই জিনিসটি খুব সুন্দর। আমরা কোনো কিছু এগুলো এই শব্দগুলো যে বললাম, এবং, আমি, তুমি, তাহলে, একটি, একটি ফুল, হ্যাঁ, এই যে এই ফুলটি খুব সুন্দর, বা তুমি যে ফুলটি দিয়েছো, বা একটি, যে কোনো একটি, হ্যাঁ, যে এই একটি কলেজ দেখেছি খুব সুন্দর, মানে এটা হলো এমন একটা জিনিস, এমন শব্দ যেটা কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো কিছুর উচ্চারিত হয়। আমরা এরপরে আমরা যাব পদ অযোগ্য শব্দে। পদ অযোগ্য শব্দটা কি তোমরা নিশ্চয়ই আমরা আমার মনে হয় দুটো ক্লাসও করেছি পদের পদের ইয়ে নিয়ে। আমরা এখানে কি পেয়েছি, যে পদ অযোগ্য শব্দে আমরা কি পাই, যে শব্দে আমরা কি পাই, যে শব্দ কখনোই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, বা হতে পারে না, বা হবেও না, তাহলে সেই পদগুলো শব্দগুলোকে কি বলবো, পদ অযোগ্য শব্দ। যেমন হাই, আহা, একই, মরি মরি। আমরা এগুলো সবই, যদিও আমরা এইগুলো বইয়েও আছে এই উদাহরণগুলো, আমরা যে কোনো হাই, ইহ, উহ, অনেক কিছুই আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি। সেগুলো কিন্তু আমরা কি করব, সেই শব্দগুলো কোনোভাবেই কোনো যোগ্যতা রাখে না, কিন্তু এগুলো আবার আমরা ব্যবহার করে থাকি। আবার ফেলনাও নয়, হ্যাঁ, যে তুমি একটা ব্যথা পেলে পিছন থেকে, বা পড়ে গেলে, বা ইয়ে গেলে, তখন তুমি আহ একটা শব্দ করো। সেই শব্দগুলো কোনো যোগ্যতা নাই, কিন্তু আমাদের যোগ্যতায় আমরা কি করতে পারি, সেগুলোকেও আমরা এই হয়তো পদ অযোগ্য, কিন্তু আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে। এখন আমরা যাব পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের কি সম্পর্ক। পদ, যদি আমরা পদের ব্যক্তার্থ শুনেছি, যাদের জ্ঞাতার্থ শুনেছি, আমরা পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের আমরা কি পাই, যে আমরা পদের ব্যক্তার্থ বলতে কি বুঝি, জ্ঞাতার্থ বলতে কি বুঝি, এবং এই দুটোর মধ্যে আমাদের কিন্তু কি আছে, একটি বাড়লে আরেকটি কমে। একটি যদি ব্যক্তার্থ যদি বেড়ে যায় তাহলে জ্ঞাতার্থ কমে, এটা কিন্তু আমরা একটা চার্টে দেখেছিলাম, তাই না? যে ব্যক্তার্থ বাড়লে জ্ঞাতার্থ কমে, জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, যদি জ্ঞাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে, যদি জ্ঞাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে। আমরা এই যে এটা, হ্যাঁ, যে এটার একটি হ্রাস বৃদ্ধি, হ্রাস মানে কি, কমা নাকি, হ্যাঁ, কমে যায়, আর বৃদ্ধি মানে বেড়ে যায়। তাহলে হ্রাস বৃদ্ধির নিয়ম, আমরা যদি পরীক্ষায় আমরা এখানে না আসুক, তোমাদের বড় পরীক্ষা হতে পারে, সিটি পরীক্ষায় আমরা যা দিব, আমি তোমাদের কিছু নমুনা, বা কোনটা আমার ফার্স্ট পেপারে থাকতে পারে, সেকেন্ড পেপারেও পেয়ে যাবে ক্লাসে, হয়তো আপার ক্লাসে, হ্যাঁ, সবই। তারপরে তোমাদের পরীক্ষা 14 তারিখ, এর মধ্যে আমাদের আরেকটা ক্লাস আছে আমারও,
হ্যাঁ, আমারও হয়তো পেয়ে যাবে, তারপরে আপারও পাবে দুটো ক্লাস। তাহলে সব কিছু তোমাদের কোনো ক্লিয়ার হয়ে যাবে। আমি যা পড়িয়েছি তার মধ্যে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার জন্য কোনো আতঙ্ক হওয়ার কিছু নাই। তোমাদের বহু নির্বাচনী ইয়েতে আমাদের সবকিছুই আমরা তোমাদের সাজেশন দিয়ে দিব, সাজেশন অনুযায়ী। আর এবং যা পড়িয়েছি তার মধ্যেই, এবং তোমরা যে বারবার পড়িয়েছি, খুবই সহজ। আমরা খুব কঠিন কিছু করব না, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমার মনে হয় কোনো সাবজেক্টই ভয় পাওয়ার কিছু নাই, কোনো আমাদের সাবজেক্টের নাই। আমরা মনে করি প্রত্যেক আমাদের যা পড়িয়েছি এবং বইয়ে পড়লে আমরা যদি সাজেশন দিই, তোমরা প্রত্যেকেই A+ আরো উপরে পাবে। হ্যাঁ, যে 100% পেয়ে যেতে পারবে। 90 তো আমরা কিছুই না। এই যে প্রশ্ন তোমাদের সে বারবার পড়িয়েছি। এখন আমরা এইটা শেষ করে আমি ওইটা দেব সাজেশনটা, এবং যে খুবই যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আমি যা পড়িয়েছি, তৃতীয় অধ্যায় আজকে পড়াচ্ছি, আজকে যে আর কিছু আছে আমাদের তৃতীয় অধ্যায় থেকে, আমাদের খালি বহু নির্বাচনী কয়েকটা দিয়ে দিব, এবং আমি প্রথম এবং দ্বিতীয় আর দুটো কি সৃজনশীল প্রশ্ন আপা দিবে দুটো দ্বিতীয় পত্রে। সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা এই ক্লাস করলেই তোমরা পেয়ে যাবে। আমার এখন পদের যে ব্যক্তার্থ এবং জাতার্থ, আমি যে স্লাইডের এগুলো করেছি, সেখান থেকে আমি বলছি যে যদি ব্যক্তার্থ বাড়ে তবে জাতার্থ কমে, যদি ব্যক্তার্থ বাড়ে তবে জাতার্থ কমে, যদি জাতার্থ বাড়ে তবে ব্যক্তার্থ কমে, এবং যদি জাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে। এটা আমরা একটা রাসবিধি নিয়ম পদের ব্যক্তার্থ জাতার্থের। এখন পদের ব্যক্তার্থ বলতে কি বুঝো? কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয়, সে বস্তু বা বস্তু সমূহকে ওই পদের কি বলে? ব্যক্তার্থ বলে। ঠিক আছে, আমি আবার বলছি, তোমরা একটু করো, যে একটু মনোযোগ দিয়ে, যে কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয়, সে বস্তু বা বস্তু সমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। ঠিক আছে। অপরদিকে জাতার্থ হলো গুণ। জাতার্থ হলো যেমন আমাদের মানুষ, হ্যাঁ, মানুষ, সকল মানুষ। এখানে আমার ব্যক্তার্থ হলো মানুষ, সকল মানুষ। হ্যাঁ, সকল মানুষ হয় মরণশীল। আমরা যে এই একটা নিলাম, হ্যাঁ, বাক্য নিলাম, বা পদগুলো কি, যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয়, এই যে এইটা হলো পদের ব্যক্তার্থের দিক। বস্তু ও বস্তুর উপর আরোপিত হয়, যেমন মানুষের উপর আরোপিত হলো সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল মানুষ ছিল ব্যক্তার্থ, পদের ব্যক্তার্থ। অপরদিকে আমরা কি পাই? পদের জাতার্থ। জাতার্থ হলো কোন পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ ও গুণ সমষ্টিকে নির্দেশ করে, সেই গুণ বা গুণ সমষ্টিকে ওই পদে কি বলে? জাতার্থ বলে। হ্যাঁ, গুড। এটা আমার মনে হয় তোমাদের সবকিছুই, আমি যেই একটু পড়বে, না পড়লে কিন্তু কোনো কিছুই হবে না, বারবার পড়বে, যে চর্চায় থাকবে, অবশ্যই সে সাইন করবে যে কোনো সাবজেক্টে। আমার সাবজেক্টে তো A+ আমার নিশ্চিত। তুমি, আমি যে পড়াচ্ছি সেই যে সেগুলো যদি রাতে পড়ো, বা অনেক সময় ভুলে যাও, আবার 2 দিন পরে পড়ো, একদিন পরে পড়ো, বা বন্ধে যদি প্রতিদিন না হোক একদিন পর পর, বা কোনো সময় বেড়াতে গেছো পড়তে, বা যে পড়েছো সবার ধারণা এসে গেছে, যার যে পড়েছো, আমি নিশ্চিত। হ্যাঁ, অপরদিকে জাতার্থ হলো কোনো পদ, যে পদ আমরা কি করি, কোনো সাধারণ ও আবশ্যিক গুণগুলো বোঝায়, সেই গুণ বা গুণ সমষ্টিকে ওই পদে জাতার্থ বলে। তাহলে জাতার্থ আমাদের গুণ। তাহলে মানুষের কয়টা গুণ আছে? সেই গুণগুলো কি কি? হ্যাঁ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, নাকি? দেখো তো, সকল মানুষের একটি আছে জাতার্থ। সকল মানুষের জাতার্থ মানে তার গুণ কি কি আছে? সকল মানুষ, সেই মানুষের মধ্যে কি আছে? জীববৃত্তি। জীববৃত্তি, হ্যাঁ, জীব, হ্যাঁ, জীবের মধ্যে, সকল জীবের মধ্যে। তাহলে পদ হলো জীব, পদের জাতার্থ হলো জীববৃত্তি। আচ্ছা, সকল মানুষ। এখন দেখো মানুষের মধ্যে কি আছে? মানুষের মধ্যে আছে দুটো গুণ। মানুষ হলো জীবের থেকে আলাদা না, জীবের মধ্যেই না। জীব কারা? তারা হলো যাদের জীবন আছে, তারাই জীব। প্রত্যেকটা
জীবন, যাদের জীবন আছে তারাই জীব। যেমন গাছেরও কিন্তু জীবন জীবন আছে, গাছেরও জীবন জীবন আছে। ম্যাম। তুমি মনে করো না হুম। আমরা পিঁপড়া, তার কি জীবন আছে? জি ম্যাম। আছে, জি ম্যাম। অবশ্যই, না হলে নড়তে পারতো না। কিন্তু আমরা কিন্তু এটা বানাতে পারতাম না। সৃষ্টিকর্তার অপার আমাদের কি যে অপার একটা গুণ বা আমরা কিন্তু সৃষ্টিকর্তাকে এই জন্য মানবো এবং সবসময় করব যে উনি যে আমাদের সৃষ্টি করেছেন, আমরা কিন্তু মানুষ সেগুলি পারবো না। আমরা কিন্তু কাউকে জীবন দিতে পারি না। পারি না ম্যাম। না। মাছের কি জীবন আছে যে মাছগুলো নড়ে? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। অবশ্যই। এগুলি এটাই জানবে যে আমরা কিন্তু যারা জীবন আছে তারা তো নড়ছে, করছে, কথা বলছে না। গরু ছাগল, যে জন্তু পশু আছে যারা নড়াচড়া করতে পারছে, তাদেরও কিন্তু একটা ভাষা আছে, তারাও কিন্তু মুখ দিয়ে কিছু আওয়াজ করে, তোমরা তো জানো। কিন্তু মানুষের মতো যেটা সভ্যতার বা যে কোনো কিছু, যেমন কুকুর কামড়ালে আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু জীবই, কুকুরও জীব মানুষও জীব, কিন্তু আমরা কিন্তু তাকে কামড়াতে পারি না। হ্যাঁ, যে এই যে আমরা কি করতে পারি যে তাকে কিন্তু আমরা কামড়াতে পারি না। সেই জন্য আমরা বলছি যে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ কি দিয়েছেন? তাদের বুদ্ধি। সেই বুদ্ধিটাই হলো তার এক্সট্রা, মানে আলাদা গুণ। জীবের মধ্যে জীববৃত্তি আছে, যেমন সে খায় দায় সবকিছু করে, কিন্তু তার নাই। যেমন গরু ছাগল তারাও খায় দায় ঘুমায়, তারা নিয়ম বিধি চলে না, তারা যে কোনোখানেই ঘুমাতে পারে, যে কোনোখানে, তাদের কোনো এত বেশি কিছুর দরকার হয় না মানুষের যা দরকার হয়। এবং মানুষের মতো বুদ্ধিও নাই, তারা ওইভাবে চলতেও পারে না, বলতেও পারে না। হ্যাঁ, সেই জীব থেকে আমরা আলাদা। আচ্ছা, সকল সভ্য মানুষ, এটার মধ্যে আছে কি? তাহলে আরেকটি গুণ, সকল সভ্য মানুষের মধ্যে আবার কেউ কেউ আছে যে সভ্যতার শিক্ষার আলো পেয়েছে, সভ্য হয়েছে, যে সেও কিন্তু কুকুর ছাগল গরু তো একটা আছেই, তারপরে মানুষ হয়েও অনেকে বলে এটা তো মানুষ হয়নি, এ তাহলে কি? অমানুষ। মানে জীব জীব যে গরু ছাগলের মতো অবস্থা তার। সে হয়তো অনিচ্ছাকৃত অনেক কিছু করে, সে ব্যভিচারে কাজ করে, অনেক কিছু করে, সে আসলে মানুষ হয় না। মানুষের মধ্যে আছে সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ, যে সৎ মানুষ, অসৎ মানুষ, তাই না? এগুলো শুনেছো? তাহলে এখানে আরো তার যথার্থ বেড়ে যায়। যথার্থ মানে তার গুণ। তাহলে এখানে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সভ্য মানুষের মধ্যে তো আছেই, তারপরেও তার আরেকটি গুণ হলো সভ্যতা। ক্লিয়ার? সভ্যতা। হ্যাঁ, আচ্ছা। জি ম্যাম। এখন আমরা আবার যাব, আমরা চিত্রের সাহায্যে দুটো জিনিস দেখব। চিত্র আমরা দেখেছো, চিত্রটা বইয়ে আছে, আমি পড়িয়েছি, এবং আবারও দেখাচ্ছি যে চিত্রটা দেখো। আমরা কিন্তু যথার্থ ব্যক্তার্থের এটা আমরা এভাবে পড়িয়েছি বই দেখে। চিত্র সাহায্যে আমি যেহেতু দেখিয়ে দেখাচ্ছি, স্লাইড গুলো অবশ্যই দেখতে পাচ্ছ। চিত্রের সাহায্যে তুমি ব্যক্তার্থ কি দেখো। প্রথম কি? জীব, জীব। সকল জি ম্যাম। মানুষ, সকল মানুষ, সভ্য মানুষ। হ্যাঁ, এরপরে আছে আচ্ছা জীব, ম্যাম জীব জীবের তো মধ্যে সবার কি উপরে একটা। আছে? হ্যাঁ, যে আমরা কি পাই? জীবের মধ্যে আছে সকল জীব। এরপরে আছে জীব। মানুষ, মানুষের মধ্যে আছে সকল মানুষ, সকল মানুষ। মানুষ। জীবের মধ্যে আছে কি? ও এটা হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, আমার লেখার জীবের মধ্যে আছে সকল জীব, তাদের শুধু জীববৃত্তি আছে। মানুষের মধ্যে আছে সকল মানুষ, তাদের মধ্যে আছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এবং সভ্য মানুষ কি আছে? তার আছে, সভ্য মানুষ। হ্যাঁ, জীববৃত্তিও সভ্য আছে, মানুষ। বুদ্ধিবৃত্তিও আছে, সভ্যতাও আছে। হ্যাঁ, আমরা জি কিন্তু ম্যাম। এখানে ওইভাবে না দেখাতে পারলো, তাহলে আমরা একটা দেখেছি, আমরা একটা চার্টে দেখালাম, একটা ছক করে দেখালাম, এবং গোল চিত্রের মাধ্যমে, যে বৃত্তের মাধ্যমে আমরাও তা দেখাতে পারছি, এবং দেখে বোঝার জন্য আরো সুবিধা হচ্ছে, তাই না? যেমন জীবে আছে ব্যক্তার্থ কি? যেটা হলো বস্তুর দিক, সকল জীব ব্যক্তার্থ, যে তার বুদ্ধিবৃত্তি। মানুষের আছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, সকল মানুষ, মানুষ, সকল মানুষ, মানুষ মধ্যে এটা হলো মানুষের বস্তুর দিক। হ্যাঁ, আর সভ্য মানুষ তাহলে সকল সভ্য মানুষ। হ্যাঁ, যে এগুলো হলো বস্তুর দিক, গণনা, যে এত মানুষ, এত সকল সভ্য মানুষও দিতে পারো, সকল শিক্ষিত মানুষও দিতে পারো, সকল সৎ মানুষ, সকল ওইখানে কিন্তু মানুষ থেকেও তারা কি আলাদা। মানুষ থেকেও আলাদা মানে
সৎ সৎ এবং অসৎ, শুনেছো নাম, যেমন সৎ মানুষ অসৎ মানুষ, হ্যাঁ, যে কিছু আমরা জানি অনেক সময় সৎ অসৎ। অপরদিকে আমরা কি চাই, চিত্রের সাহায্যে আমরা যথার্থ আমরা কি পাই, চিত্রের জীব, সাহায্যে আমরা মানুষ, যথার্থে যে সভ্য মানুষ, কি পাই, জীবের মধ্যে কি পাই, শুধু জীববৃত্তি, জীববৃত্তি। এরপরে আমরা আরেকটা দেখছি, মানুষের মধ্যে কি পাই, জীববৃত্তি জীববৃত্তি ও এবং বুদ্ধি, বুদ্ধিবৃত্তি। গুড। বুদ্ধিবৃত্তি। এই যে তাহলে আমরা তো অবশ্যই জানি যে দুটো গুণ আছেই। এবং সভ্যতায় এটা হলো যথার্থ মানে গুণের দিকে, হ্যাঁ, ওইটা হলো সংখ্যার দিকে। আমরা যারা ব্যক্তার্থ হইলে এটিও মানে মনে রাখবে যে সংখ্যার দিক, এবং যথার্থ হচ্ছে পদের গুণের গুণের দিক। তাহলে গুণটায় কি কি এখানে আছে, যে গুণ আমরা আজকে যে ইয়ে পড়ানো আমরা এইটুক পড়িয়ে আমরা আমাদের সাজেশনটা দেব। এটা আমরা একটা স্লাইডে দেখলাম যে তাহলে যথার্থে আমাদের কি আছে, সভ্য মানুষ। হ্যাঁ, প্রথম আমরা যদি নেই জীবে আছে জীববৃত্তি, হ্যাঁ, তারপরে এটাই হলো তার গুণ। মানুষের মধ্যে আছে দুটো গুণ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি। আচ্ছা, অপরদিকে সৎ মানুষের কি আছে, সভ্য মানুষের কি আছে, তাহলে যে সভ্য মানুষ এবং জ্ঞানী মানুষ। মনে করো তুমি সভ্য, তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি ভালো বৈজ্ঞানিক, তুমি গায়ক, তুমি নায়ক, তোমার কিন্তু এগুলো গুণ, হ্যাঁ, যে যারই হোক। তোমার আমাদের ছাত্র বা আমাদের বা ম্যাডামের বা ম্যাডাম হলো শিক্ষক, হ্যাঁ, মানুষ হলো আরেকজন শিক্ষক। তাহলে এই যে তাহার গুণগুলো তখন বেড়ে যায়। তাহলে সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, যেটাই হোক, এখানে কি তার গুণ বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। বেড়ে গেছে। গুড। বেড়ে যাবেই অবশ্যই। তুমি যদি এখানে সভ্য মানুষের জায়গায় আরো কিছু অ্যাড করো, যে শিক্ষিত মানুষ, সৎ মানুষ, হ্যাঁ, যে তাহলে আমরা তাদের শিক্ষিত, সৎ, তাহলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এটা তো তার আছেই। তোমার তো মানুষের মনে করো তোমার সব দুটো আছেই গুণ। তারপরে তুমি যত গুণ রপ্ত করতে পারো বা তত গুণের অধিকারী হবে, ততই তোমার হবে, কি হবে, প্লাস পয়েন্ট তোমাকে এগুলি অ্যাড হবে। যেমন বড়, তুমি একজন শিক্ষিত, তুমি একজন গায়ক, তুমি একজন নায়ক, তুমি একজন শিক্ষক, হ্যাঁ, তুমি একজন সভ্য মানুষ, তুমি একজন সৎ মানুষ, এগুলি তোমার কি হবে, তোমার জীববৃত্তির মধ্যে, তোমার যথার্থের মধ্যে অ্যাড হবে বা যোগ হবে। তাহলে তুমি যতই তোমার গুণে হবে ততই, তাহলে যখন যথার্থ বেড়ে যাবে তখন ব্যক্তার্থ কমে যাবে নাকি? কমে যাবে না? যথার্থ মানে গুণগুলো যখন বেড়ে যাবে তখন তার হ্যাঁ ব্যক্তার্থ বা তার ব্যক্তিত্ব বা বস্তুর সংখ্যা তখন কমে যাবে। গুণ বেড়ে গেলে বস্তুর সংখ্যা মানে ব্যক্তার্থ কমে যাবে, এবং গুণ কমে গেলে ব্যক্তার্থ বেড়ে যাবে। এইটা হলো আমাদের যে এই চিত্রের সাহায্যে আমাদের কি ব্যক্তার্থ যথার্থের মধ্যে যে সম্পর্ক, সেটা আমাদের বলা হলো। আমাদের এখন যে কাজ সেটা হলো আমাদের, হ্যাঁ, যে আমরা এটা স্টে হোম, স্টে সেফ। অবশ্যই তোমরা বাসায় আছো সকলে, আমি আশা করি, বা সবাইকে জিজ্ঞেস করছি না, নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ভালো আছো ইনশাল্লাহ। ভালো আল্লাহই রাখবেন, তোমরা চেষ্টা করো এবং নিজের স্বাস্থ্যবিধি মেনে চলো। আচ্ছা, এখন আমি যে সাজেশনটা দেব তোমরা একটু খাতায় লিখে নাও, খুব তাড়াতাড়ি হোক, বা আমাদের 10 মিনিট আছে আরো, যে আমাদের আদান আসো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন তোমাদের সাজেশন, এটা ছবিটা কি উঠে যাচ্ছে, ছবিগুলো আমরা নিয়ে নিই। তোমাদের এখন ছবিটা দিয়ে দাও, আর পার্সেন্টেজ তো এসে যাবে। এরপরে আমি সাজেশন দিব, তোমরা 5 মিনিটে আমি একটু সাজেশন শেষ করব তোমাদের এই ক্লাসেই। যে সাজেশন কি দিব, যে যারা যারা আছো সবাই তোমরা ছবিটা দাও, যে ম্যাডামের সাথে, যে সবাই তোমাদের ইয়েটা অন করতে পারো, ভিডিওটা অন করো, এবং আমরা ছবিটাও নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা অন করো ম্যাডাম। আর কয়জন আছো, ভিডিওটা অন করে নিয়ে নাও। আমার মনে হয় এখানে আরো 2 জন আর হবে, ওইটাও এসে পড়বে, এখন দিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কণিকা, গুড। তারপরে আর কে আছো তোমরা, যে সবাই নিয়ে নিই। আরো আছে তো, যে আমরা আরো কয়েকজন আছে যে
আচ্ছা, আমার মনে হয় যে তোমরা সবাই এটা ইয়ে করেছো। আচ্ছা, এখন আমাদের যে তোমরা কি এখন শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, ঠিক আছে, স্টিল হয়ে গেল। আদান আদান আচ্ছা, আমি এখন সাজেশনটা দিব। আর স্টিল হয়ে গেল যে এখন আমাদের একটা ইয়ে আছে না, নিয়ে নিব না এখন হ্যাঁ ছবি নিবে তো, ছবি তো নিবই। ছবি আরো সবাই যারা আছো তারা এক ইয়ে করো, আরো সবাই সবাই আসো, সবাই আবার নিব ভিডিওটা অন করো। আবার নিব হ্যাঁ, আমার আমার সুন্দর না এটা নিব নাকি না আবার দিব হুম হ্যাঁ হুম এখন দিব দাঁড়াও হুম ঠিক আছে। আর পার্সেন্টেজটা দাঁড়াও পার্সেন্টেজ দাঁড়াও না এগুলো তো আমি শো করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা পার্সেন্টেজটা কি শো করতে পারবো? পার্সেন্টেজ পুরাটা নিয়ে নাও নিছি পার্সেন্টেজ। নিছি আচ্ছা, এখন আমরা তোমাদের ভিডিও ইয়ে করে রাখো, এখন রাখো বা ইয়ে আমরা এখন মনে করি যে কি যে সাজেশনটা আমরা আর একটু খাতায় লিখে নাও, যে আমাদের আর 5 মিনিটের মতো আছে। তোমার এই আমার পার্সেন্টেজটা হয়েছে তো না? তোমরা যারা আছো যে আমাদের প্রথম পত্রে আমরা কি কি কিছু সাজেশন আমি রেখেছি। প্রথম পত্রে আমি 10টা বহু নির্বাচনী এবং 2টো সৃজনশীল প্রশ্ন, 10টা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন। 10টার মধ্যে তো আমরা 10টাই তোমাকে ইয়ে করছি না যে আমার আমার মনে হয় যে তোমার 10টা আমাদের প্রথম পত্রে লিখে নাও। প্রথম অধ্যায়ের যে কিছু 4-5টার মধ্যে প্রথম 10টা পড়বে প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী, লিখে নাও। প্রথম অধ্যায়ের প্রথম যে ইয়ে আছে প্রথম 10টা, ঠিক আছে, প্রথম 10টা রাখো। হ্যাঁ, যে প্রথম অধ্যায় বহু নির্বাচনী এবং দ্বিতীয় অধ্যায় প্রথম 10টা, তৃতীয় অধ্যায় প্রথম 5টা বহু নির্বাচনীর কথা বললাম। যে এইগুলো আমরা মোটামুটি 5 থেকে 10টা এরকম যদি পড়ে ফেলো ইনশাল্লাহ। প্রথম যে 20টা পড়লো যে পড়তে পারো সবটাই পড়তে পারো। বহু নির্বাচনীর আসলে আমাদের সাজেশন হয় না, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা এবং সিটি পরীক্ষা। আমি মনে করি তোমাদের প্রত্যেকেই যে হ্যাঁ যে প্রথম অধ্যায়ের 10টা থেকে 15টা যদি পড়ে ফেলো। দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনীর কথা বলছি, অনুশীলনী। দ্বিতীয় অধ্যায় কয়টা বলবো ম্যাম? বহু নির্বাচনী লিখো। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে 10টা থেকে 15টা, দ্বিতীয় অধ্যায় থেকে 10টা থেকে 15টা। তো প্রথম 10টায় আমি ইয়ে করছি ইনশাল্লাহ যে পেয়ে যাবে হয়তো। এবং তৃতীয় অধ্যায়ের প্রথম 6টা বা 8টা ধরো, ঠিক আছে। আমার মনে হয় না কোনো কঠিন হবে তোমাদের। ওইখানে সঠিক উত্তরটা তোমরা জেনে অবশ্যই তোমরা পড়ে ফেলবে এবং পড়তে পড়তেই তোমাদের অনেক মুখস্থ হয়ে যাবে। আমি যেহেতু 30টা 40টা দিচ্ছি না প্রথমেই, যে কেন বা তোমরা যদি অনুশীলনীটা পড়ো ইনশাল্লাহ এসে যাবে, সব পেয়ে যাবে অনুশীলনী। আর প্রথম যে বলছি প্রথম আমরা ওইখান থেকেই জ্ঞানমূলক প্রশ্নগুলোই দেব, তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং সৃজনশীল প্রশ্ন আমরা প্রথম আমি দুটো ইয়ে করতে পারো যে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ে তোমাদের দেখো যে আমার মনে হয় যে প্রথম অধ্যায়ের আমরা 2টো ইয়ে রাখবো এবং হয়তো দ্বিতীয় অধ্যায় আপা 2টো রাখবে। প্রথম অধ্যায় থেকে আমরা যে ইয়ে করব যে সেটা হলো কি কি প্রথম অধ্যায়ে আমরা 2টো প্রশ্ন বা 3টা রাখবো। সেই এগুলো অবশ্যই প্রথম অধ্যায়ের অধ্যায়টা ইয়ে করে ফেলবে, যে শেষ করে ফেলবে। অধ্যায় থেকেই তোমরা পারবে যে আমি প্রথম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন সেটাই আমরা কি কি দেখো। প্রথম একটা সৃজনশীল প্রশ্ন ছিল না রফিক, এবার কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষা পেরেছে। প্রথম অধ্যায়ের অনুশীলনী বার করো। জি ম্যাম, সৃজনশীল অনুশীলনী। হ্যাঁ, সেখানে তোমাদের 1 নাম্বারটা দেখো।
তারপর ম্যাম 2 নাম্বারটা হ্যাঁ 5 নাম্বারটা দেখো 5 নাম্বার এবং জি ম্যাম 6 নাম্বারটা দেখো। হ্যাঁ আমার এর মধ্যে দুটো পেয়ে যাবে। আমাদের তিনটা লিখতে হবে, ম্যাম আমার 2 বলবেন পত্রে, একটু? এটা তো জানো। 30 নাম্বার। 1 নাম্বার 5 হ্যাঁ নাম্বার 6 নাম্বার হ্যাঁ, তুমি লিখেছো জি ম্যাম 1 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার, 6 ঠিক আছে? নাম্বার হ্যাঁ জি ম্যাম। তোমরা এটা সাজেশন অনুযায়ী এটা একটু ইয়ে করো, চর্চা করো, লিখো, লিখে শো করতে পারবে পরবর্তী ক্লাসে আমার সাথে কাছে। এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে এবং সেগুলো আমি আগামী ক্লাসে সবগুলো ধরবো। প্রশ্ন মানে অনুশীলনী ইনশাল্লাহ পেরে যাবে, অর্ধেক বা পুরোটাই অনেকেই পেরে যাবে। তোমরা সঠিক উত্তরটা বইয়ের অনুশীলনীতে আছে এবং সেটাও দেখবে। এবং এবং যেটা নাই সেটা আমরা বা কোনো কনফিউশন আছে আমার সাথে শেয়ার করবে, বলবে আমাকে দাগিয়ে রাখবে হলুদ ইয়ে দিয়ে হাইলাইট করে, যে অসুবিধাগুলো আছে আমাকে বলবে। অনুশীলনী তাহলে আমাদের খুবই সহজ। আমাদের যুক্তিবিদ্যায় আমরা A+ তোমাদের আশা করব যারা পড়ছো। আমার মনে হয় এখন আমাদের ক্লাস শেষ। হ্যাঁ যে আমাদের এখন ক্লাসের ইয়েটা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে, তাই না? যে তোমরা কি বুঝতে পারছো আমার এখন জি ম্যাম। কথাগুলো? তো বুঝতে পেরেছো আমার? তাহলে আজকে যে পড়ার যে স্লাইডের সেটা যদি আমরা শো করে দিই, তোমরা স্লাইড শো দেখতে পারবে। তোমরা যারা ক্লাসে ছিলে তারা ইয়ে আর মনে করবে না যে স্লাইডের অনেক সময় অসুবিধাও হয়, অনেক সময় বোর্ডে দেখাবো তাই বলে ক্লাস না করলেই হবে, আমরা ওইটা দেখলেই হবে। ওইগুলো তোমরা ক্লাস করবে অবশ্যই, পার্সেন্টেজ ইয়ে করবে, বাড়াবে। আমরা মনে করি যে ক্লাস যে করবে, আমি মনে করি সে কোনো সময় ফেল করতে পারবে না এবং ভালো রেজাল্ট এবং প্রতিটা ক্লাস এবং আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা যেহেতু তোমরা ছাত্র ভর্তি হয়েছো সেজন্যই তোমাদের এখানে পড়া এবং ইয়ে করা। হ্যাঁ যে তোমাদের একটা উপদেশমূলক ইয়ে যে বলা যে তোমাদের কি যে অবশ্যই তোমরা কি করবে, যে পড়বে, যা ক্লাস হচ্ছে সেটা প্রতিদিনই কি করবে, খেয়াল করবে এবং প্রতিদিনই একটা চর্চা করবে, একটা সময়ে পড়বে। আমাদের এখন মনে করি যে আমাদের সময়ের ইয়েটা প্রায় শেষ। আমি মনে করি তোমরা তো এখনো ইয়ে আছো যে তোমাদের পরবর্তী আবার ক্লাস আছে আমাদের AB সেকশন, তোমাদের এটা হ্যাঁ AB সেকশন না নাকি? তোমাদের পরবর্তী যে ক্লাস আছে সেখানেও আমরা কি করব, নিশ্চয়ই তোমরা আবার ইয়ে করবে। আমাদেরও আবার BC, তোমরা তো নিশ্চয়ই CD এবং পরবর্তী আছে 20 মিনিট পরে। তোমরা একটু এই সময় একটু ইয়ে করবে। আমার মনে হয় যে যাদের কোনো অসুবিধা আছে আগামী ক্লাসে আবার বলবে, ঠিক আছে? জি ম্যাম হ্যাঁ আবার আগামী ক্লাসে আবার তোমরা ইয়ে করবে যে আমার অটোমেটিক হয়ে যাবে। কি অসুবিধা আছে তোমাদের, তোমার যে বইয়ে বা তোমার পড়ায় বা যেটাই হোক, আমরা পড়ায় আগায় যাব, কিন্তু তোমরা সাজেশন অনুযায়ী যদি আবার তোমার পরীক্ষার জন্য পড়ো, হয়তো এইটা না বলে যে পরে পড়বো, একটু দেখবে, চোখ বুলাবে একটা সময়ে রাতে, একটু দেখবে অবশ্যই। আমার মনে হয় কেউ অসুবিধায় পড়বে না তোমরা যদি প্রতিদিন ক্লাস করো এবং একটু দেখো। আমার প্রতিদিন অধ্যায় বসে মানে যে বসে থাকলে কিন্তু অসুবিধা হবে, বসে থাকবে না। আমরা মনে রেগুলারিটি মেনটেন করবে, যেটা নিয়ম মাফিক পড়বে, অবশ্যই ভালো করবে। আমি চাই যে তোমরা এটাই করো এবং ক্লাসে অ্যাটেন্ড অবশ্যই হবে। আমার তো ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তাদেরও তোমাদের বন্ধু হয়ে বাংলা ইংলিশে যদি তোমাদের পাও যারা যুক্তিবিদ্যা আছে, বলবো অবশ্যই ক্লাস করতে। ক্লাস অবশ্যই করলে ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু প্রায় 80% পড়া কিন্তু হয়ে যায়, ক্লিয়ার হয় না? জি ম্যাম। 80% মানে অনেকটুক, 80%, 50% তো এমনি তোমাদের ইয়েতেই হয়ে যায়। আমি এখন আবার সময়ের ইয়েটাই কি তোমাদের শেষ হয়ে গেছে সময় নাকি? শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তোমাদের পরবর্তী আবার ক্লাস আছে, ক্লাস অবশ্যই করবে। আমি আশা করি যে তোমাদের মানে এখন আবার পড়ার প্রতি মনোযোগ হবে। বন্ধ ছিল একটু, ইয়ে হয়ে গিয়েছিলে, লুজ হয়ে গিয়েছিলে, এখন ওই নিয়ম মতো সকালে উঠে সবকিছু ইয়ে করে হয় নাস্তা টাস্তা করে অবশ্যই ক্লাসে মনোযোগী হবে এবং রাতে পড়বে এই ক্লাসের পরে,
ঠিক আছে, রাতে বা সন্ধ্যায় যখনই হোক সময় মতো 3-4 ঘন্টা অধ্যবসায় করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য আমার এটাই রইলো, তোমাদের পড়াটা এবং সাজেশনটা অবশ্যই দেখবে। এরপরে একটু পরবর্তী ক্লাসে আমরা যা যা অসুবিধা আছে আরো কিছু করব। এখন আমাদের পার্টিসিপেট তো কয়জন আছে দেখো তো, যে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ এই যে 3, 4, 5, 6, 7, 8 এইখানে পার্টিসিপেটটা আবার